হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম 16 বছর পর গল্পের 20 নম্বর পার্ট। তো বন্ধুরা, বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আদি আবার কে? কথাগুলো ডাক্তার বলে কারো উত্তরে অপেক্ষা না করে বলেন। ডক্টর বললেন, তবে যেই হোক আমার কাছে একজন পেশেন্ট, এটাই বড় কথা। সুজন বলল, পেশেন্ট এখন কেমন আছে? ডক্টর বলল, আপনাদের তো আগেই বলা হয়েছিল যে আশা খুব কম। আমরা অপারেশন করেছি, এখন জ্ঞান ফেরার অপেক্ষা। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে তাহলে তো হয়েই, আর না হলে আই এম সরি। রাতুল বলল, আপনি মজা করছেন? ডক্টর তার দিকে তাকিয়ে বলল, হোয়াট? অগ্নি বলল, দেখুন ডক্টর, উনি একজন সিনিয়র আর্মি অফিসার, সো তার ট্রিটমেন্ট নিয়ে খাম খেয়ালি করলে এর দায় পড়ে কিন্তু সামলাতে পারবেন না। ডক্টর বলল, কি আর্মি অফিসার? সুজন বলল, ইয়েস। ডক্টর তখন অবাক হয়ে ইসি এবং বাকি পুলিশদের দিকে তাকায়, কারণ ডক্টর জানে ছেলেটা একজন ক্রিমিনাল, আর তাই সে এতটা গুরুত্ব দেয়নি। ডক্টর এবার আগের থেকে সিরিয়াস হয়ে কিছুটা ঘাবড়ে গিয়েই উত্তর দেয়। ডক্টর বলল, দেখুন স্যার, আপনারা ওনাকে একদম লাস্ট মুহূর্তে নিয়ে এসেছেন, আর তারপরও আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। অপারেশনটাও হয়েছে। এখন 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফেরাটা জরুরি। জ্ঞান না ফিরলে কিচ্ছু বলার নাই। এইটুকু বলে ডক্টর সামনের দিকে পা বাড়ায়। ইসি বলল, ডক্টর, আমি ওর সাথে দেখা করতে পারি? ডক্টর বলল, ওনার তো সেন্স নেই ম্যাম। ইসি বলল, লাগবে না, আমি শুধু দেখতে চাই। ডক্টর বলল, কিছুক্ষণের মধ্যে বেডে শিফট করা হবে, তখন কেবিনে যে কোনো একজন যেতে পারেন। ইসি বলল, একটু প্লিজ ডক্টর। ভাইয়া ইসির কাঁধে হাত রেখে বলে। ভাইয়া বলল, ইসি বোন আমার, প্লিজ শান্ত হ। উনি তো বললেন কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে। ইসি এবার ভাইয়ার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। ইসি বলল, আমি এটা কি করলাম ভাইয়া? নিজের হাতেই বলে আবারও সে কান্না করতে থাকে। নিশি বলল, আপি প্লিজ শান্ত হো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আদি ভাইয়া ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। সবাই এবার ইসিকে বোঝাতে থাকে। এখানে উপস্থিত পুলিশ এবং আর্মিগুলো, যারা এ ব্যাপারে কিছুই জানে না, সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আদিকে অপারেশন থিয়েটার থেকে বের করতে বেডে নিয়ে যাওয়া হয়, আর ডক্টর নিজে চলে যায় ভিতরে। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে বলেন, ডক্টর বলল, বেডে আনা হয়েছে, আপনারা একজন চাইলে ভিতরে যেতে পারেন, তবে হ্যাঁ, কোনো শব্দ করা যাবে না, আর কান্না করাও যাবে না। বাবা বলল, ইসি তুই যা ভিতরে, আমরা পরে যাব। আদিপ শুয়ে আছে বেডে, আর তার পাশে বসে আছে ইসি। ইসি বলল, আদি, এই আদি, আমাকে প্লিজ ক্ষমা করে দে, প্লিজ উঠ। বিশ্বাস কর, আমি জানতাম না আমি কাকে গুলি করছি। আমার তখন মাথা ঠিক ছিল না। দেখ, আমি কান ধরে বলছি, আমি আর কোনোদিন কোনো ভুল করব না, প্রমিস। শুধু একবার উঠ প্লিজ। বাবাই, মনি, ভাইয়া, ভাবি, আরো বাবা, মা, নিশি, সবাই তোর জন্য কত কষ্ট পেয়েছে জানিস? কত খুঁজেছি আমরা তোকে, কোথাও পাইনি। আমি নিজে তোকে সারা শহর খুঁজেছি, তোকে পাইনি বলে আমি নিজেও পরিবারের সাথে থাকিনি। তুই জানিস আমি বিদেশ থেকে ফিরে হোস্টেলে একা একা থেকেছি। আজও আমি নিজের পরিবারের সাথে থাকি না, শুধু তোর জন্য। আর তুই ফিরে এসেও সবার সামনে থেকে নিজেকে আড়াল করে রাখলি। কি করে পারলি এটা করতে? একটু বুঝি কষ্ট হয়নি? এই আদি, বল না প্লিজ, আমার প্রশ্নের উত্তর দে না। নার্স বলল, ম্যাম প্লিজ শান্ত হন, এখানে কান্নাকাটি করলে রোগীর সমস্যা হবে। ইসি বলল, আপনি বলুন না, একবার ওকে চোখ খুলতে, আমার কথা জবাব দিতে বলুন না। ইসি নার্সের হাত ধরে রিকোয়েস্ট করতে করতে বলে এই কথাগুলো। ইসির এমন অবস্থা দেখে নার্সের চোখেও পানি চলে আসে। নার্স বলল, প্লিজ আপনি শান্ত হন, খুলবে চোখ, খুব তাড়াতাড়ি খুলবে ইনশাআল্লাহ। অনেক বড় আঘাত পেয়েছে তো, এখন একটু রেস্ট নিতে না দিলে তো অনেক কষ্ট হবে। ইসি বলল, আমি নিজের হাতে গুলি করেছি। নিজের হাত দুটি একত্র করে কাঁদতে থাকে ইসি। নার্স মহিলাটি নিজের সাধ্য মতো চেষ্টা করছে বোঝানোর, কিন্তু কোনো কাজ হচ্ছে না। নার্স বলল, ম্যাম এভাবে কান্নাকাটি করলে কিন্তু এখানে থাকতে দিব না। ডক্টর বলল, আপনি কি ভিতরে থাকতে চান না? ইসি বলল, কাঁদবো না, আর আমি সত্যিই কাঁদবো না, বলে চোখের পানি মুছে নেই। এদিকে বাইরে সবাই অপেক্ষা করছে। ভাইয়া বলল, মিজান আঙ্কেল, আপনি কি যেন বলছিলেন? ভাইয়া কোথায় ছিল? মিজান সাহেব বললেন, বলছি, শোনো তাহলে।
মিজান সাহেব বলল, আমি যখন 2 বছর আগে চট্টগ্রাম যাই আমার একটা কাজে, তখন রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে যায়। চলে গেলেন ফ্ল্যাশব্যাকে, চলুন সাথে আমরাও যাই। মিজান সাহেব চট্টগ্রামে পৌঁছে একটা গাড়ি ভাড়া করেছিলেন হোটেলে পৌঁছানোর জন্য, কারণ তিনি গাড়ি নিয়ে আসেনি। মিজান সাহেব বলল, কি হলো কি? ড্রাইভার বলল, স্যার মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছে। মিজান সাহেব বলল, মানে? ড্রাইভার বলল, স্যার গাড়িটা খারাপ হয়ে যাবে ভাবতেই পারিনি, আমি বুঝতে পারছি না। মিজান সাহেব বলল, এখন কি হবে? ড্রাইভার আর মিজান সাহেব দুজনে পায়চারি করতেছে, এমন সময় একটা বাইক আসে এখানে। আদি বলল, কি ব্যাপার, আপনাদের কোনো সমস্যা? মিজান সাহেব বলল, তারপর তিনি আদিকে সবটা বিষয় খুলে বলেন। আদি বলল, এক কাজ করুন, আপনি আমার বাইকে চলে আসুন, আর ড্রাইভার আপনি গাড়িটা সারিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আদি বলল, কোথায় যাবেন আঙ্কেল? মিজান সাহেব বলল, সার্কিট হাউস। আদি বলল, ওকে চলুন, আমি পৌঁছে দিচ্ছি। দুজনে চলতে থাকে, রাস্তার মাঝখানে অনেক কথা হয় দুজনের মধ্যে। আদি বলল, এই তো আঙ্কেল চলে এসেছি। মিজান সাহেব বললেন, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, এই যা। আদি বলল, কি হলো আঙ্কেল? মিজান সাহেব বলল, দেখছো তোমার সাথে এতটা রাস্তায় এলাম, এত কথা বললাম, অথচ নামটা জানা হলো না। আমি দুটানায় পড়ে যাই, কারণ সে তার আঙ্কেলকে ঠিকই চিনতে পেরেছে। আদি বলল, আমার না বলার আগে তার ফোন বেজে ওঠে। আঙ্কেল, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন আসি, আমি বিকেলের দিকে এসে গল্প করব, কেমন? মিজান সাহেব বলল, আচ্ছা, তুমি সাবধানে যেও। আদি চলে আসে সেখান থেকে, আর এসে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কাজ শেষে বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ঠিক করে মিজান আঙ্কেলকে তার পরিচয় দিবে। তাই আর দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সার্কিট হাউসের দিকে। দরজায় কেউ নক করার শব্দ পেয়ে মিজান সাহেব দরজা খুলে দেন। মিজান সাহেব বলল, আরে তুমি, এসো এসো, ভিতরে এসো। আদি ভিতরে গিয়ে বসে আর আঙ্কেল দুটো কফি অর্ডার দিয়ে দেয়। আঙ্কেল বলল, আপাতত মিজান সাহেবকে শুধু আঙ্কেল বলে সম্বোধন করা হবে। তখন কিন্তু তোমার নামটা জানা হলো না। আদি বলল, কিন্তু আমি আপনার নাম জানি। আঙ্কেল বলল, কি করে? আদি বলল, আঙ্কেল আমি আদিব, আফজাল আল ইমরান সাহেবের ছেলে। আঙ্কেল চমকে গেল, কি? আদি বলল, আমি আদিব আল ইহসান। আঙ্কেল বলল, তুমি এখানে কিভাবে সম্ভব? আদি বলল, কেন আঙ্কেল, আপনি কিছু জানেন না? আঙ্কেল বলল, না তো, আমি তো বিদেশে ছিলাম এত বছর, এই তো কিছুদিন আগে ফিরলাম। তখন আদির মনে পড়ে ছোটবেলার কথা। আদি বাড়িতে থাকতে তিনি সপরিবার বিদেশ চলে গেছেন। আঙ্কেল বলল, কি হয়েছে, তুমি এখানে কেন? তোমার পরিবার তো ঢাকাতে, তুমি কি এখানে কোনো কাজ করো নাকি? তোমার বাবার ব্যবসার এখন চট্টগ্রামে প্রসারিত করা হয়েছে। আদি বলল, আমার কোনো পরিবার নেই আঙ্কেল। আঙ্কেল বলল, হোয়াট? আদি বলল, তারপর খুলে বলে সব ঘটনা। সবকিছু শোনার পর আঙ্কেল আফজাল বলল, এমনটা কি করে করলো? আদি নিশ্চুপ। আঙ্কেল বলল, আমি ভাবতে পারছি না। আদি বলল, আঙ্কেল প্লিজ, আপনি কাউকে আমার কথা বলবেন না। আঙ্কেল বলল, কেন? আদি বলল, আমি চাই না, একাই থাকতে চাই। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে, এখন বলো তুমি কি করো? আদি বলল, আঙ্কেল আপনাকে পরিচয় দিয়ে দিয়েছি, আর বাকিটা বলতে এখন আর দ্বিধা নেই, আমি আর্মি অফিসার। আঙ্কেল তার কথা শুনে চমকে গেল, সত্যি? আদি বলল, বলে পকেট থেকে ওর কার্ডটা বের করে দেখায়। আঙ্কেল বলল, আচ্ছা আদিব, আমার আরেকটা প্রশ্ন ছিল। আদি বলল, জি আঙ্কেল বলুন। আঙ্কেল বলল, তুমি তো বাড়ি থেকে সে ছোটবেলায় রাগ করে বেরিয়েছিলে। আদি বলল, আঙ্কেল বলল, তাহলে তুমি এত বড় একজন আর্মি অফিসার হলে কি করে? এটা আমার জানতে ইচ্ছে করছে। আদি বলল, বলছি আঙ্কেল। চলুন আরেকটা ফ্ল্যাশব্যাকে যাই। দিনটা আজ থেকে 16 বছর আগে, যখন আদি বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। সেদিন রাগ আর অভিমান নিয়ে বেরিয়ে পড়েছে আদি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। এতটা পথ সে কান্না করতে করতে এসেছে। রাস্তায় অনেক মানুষ তাকে দেখেছে, অনেকে তার কাছে এসে জিজ্ঞেস করেছে তার কি সমস্যা, কিন্তু আদি তাদের এড়িয়ে গিয়েছে। ওর ছোটবেলা থেকে নিজের ভিতরে একটা চাপা রাগ আছে, যেটা সব সময় হয় না, কিন্তু আজ হচ্ছে, আর ভীষণ ভাবে হচ্ছে, তাই কোনো খেয়াল ছিল না। হাঁটতে হাঁটতে যখন বড় রাস্তায় চলে এসেছে সে জানে না। আদি বলল, কোথায় চলে এলাম আমি, বাসায় ফিরবো কি করে? চিন্তায় পড়ে যায় সে। তখনই আবার নিজের মনকে শক্ত করে নেয় সে। আদি বলল, ফিরবো না আমি আর বাড়িতে, বাবা আমায় খুব মেরেছে, মা কিচ্ছু বলেনি, ভাইয়া নিজে দুষ করে আমায় মার খাওয়ালো ঠিক আছে, কিন্তু আমাকে একবারও আমার বোনের কাছে কেন যেতে দিল না?
ঠিক আছে, আমিও যাব না আর কোনোদিন ওদের কাছে। ভাইয়া আজ থেকে আর কার উপর নিজের দোষ চাপাবে। এখন থেকে দেখা যাবে আর ব্যথা পায় কিনা। আদি তো আর থাকবে না।